This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা সাধারণত বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম হবে না। আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন শুভেন্দুর বিলম্বিত বোধোদয় নাকি চালাকি। শুভেন্দু অধিকারীকে আমরা অত্যন্ত বুদ্ধিমান পলিটিশিয়ান বলেই জানতাম, মানে বুদ্ধিদীপ্ত পলিটিক্স তার কাছ থেকে আমরা দেখেছি এর আগে। কিন্তু ইদানিং তার বুদ্ধি কোথাও ভোঁতা হয়ে গিয়েছে। বুদ্ধির গোড়ায় একটু জল দিতে হবে, সার দিতে হবে। সেই বুদ্ধির গোড়ায় জল সার দিতে গিয়ে শুভেন্দু এমন কিছু কাজ করছেন যেটা তার আরো নির্বুদ্ধিতাকে প্রকাশ করছে। সম্প্রতি তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বললেন যে রাজ্যে যে কেন্দ্রের কাছে পাওনা গন্ডা বা রাজ্যের যে দাবি দেওয়া তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করবেন। মানে এটা তিনি বলে তিনি প্রমাণ করতে চাইলেন তিনি রাজ্যের মানে উন্নয়নের জন্য কতটা সচেষ্ট, কতটা তিনি এ ব্যাপারে আগ্রহী। কিন্তু এই শুভেন্দুই ভুলে গিয়েছেন যে একটা সময় ছিল পঞ্চায়েত নির্বাচনের আগে আগে তিনি চেঁচিয়ে বলতেন বিভিন্ন সভায় যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে যাতে রাজ্যের পাওনা গন্ডা সব বন্ধ করে দেওয়া হয়, কারণ এখানে সব চুরি চলছে, লুটপাট চলছে। এই যে 100 দিনের কাজের যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার জন্য। 100 দিনের কাজের প্রকল্পে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে। বিভিন্ন রকম পর্যবেক্ষক এলো, দফায় দফায় পর্যবেক্ষক এলো এই 100 দিনের কাজ এবং আবাস যোজনার দুর্নীতির সন্ধান করতে। কেউ কোনো দুর্নীতি খোঁজ পেল না। হ্যাঁ, দুর্নীতি অবশ্যই কিছু হয়েছে, একেবারে সবাই যে দুধে ধোয়া তুলসী পাতা তা তো নয়, দুর্নীতি নিশ্চয়ই কিছু হয়েছে। কিন্তু সেই দুর্নীতির পরিমাণ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি শাসিত সরকারের থেকে অনেক 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 কম। কিন্তু যোগী আদিত্যনাথের সরকার নিয়মিতভাবে আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা পেয়ে গেলেও পশ্চিমবঙ্গের টাকা বন্ধ করে রাখা হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবং শুধু বলেননি এখানে মাইকে, তিনি কেন্দ্রের সরকারের কাছে গিয়ে তিনি দিল্লিতে গিয়ে পর্যন্ত এসব ব্যাপারে দরবার করেছেন এবং দরবার করে সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে দেখা করে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তিনি ভেবেছিলেন পশ্চিমবঙ্গকে যদি টাকা আটকে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারটা বোধহয় পড়ে যাবে এবং তিনিও ড্যাং ড্যাং করে মুখ্যমন্ত্রী হয়ে যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য। পশ্চিমবাংলায় কোনো প্রকল্প বন্ধ তো হয়নি। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার নিজেদের টাকা থেকে সেই যোজনা চালিয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজের টাকা নিজেদের তহবিল থেকে দিয়েছে। টাকা, মানুষের টাকা আটকায়নি। হ্যাঁ, কিছুদিনের জন্য স্থগিত নিশ্চয়ই ছিল, কিন্তু এই যে টাকা আটকে দেওয়া বা পশ্চিমবঙ্গ সরকারকে তার প্রাপ্য পাওনা গন্ডা না দিতে দেওয়া, এই যে অভিসন্ধি, শুভেন্দুর অভিসন্ধি, সেই অভিসন্ধি মমতা বন্দ্যোপাধ্যায় এক লহমায় উড়িয়ে দিয়েছিলেন নিজেদের ফান্ড থেকে টাকাটা মানুষের কাছে পৌঁছে দিয়ে। অর্থাৎ মানুষের পরিষেবাটা বন্ধ হয়নি। হয়তো রাজ্য সরকারের অন্যান্য অনেক কাজে হয়তো অসুবিধে হয়েছে, কারণ নিজেদের ফান্ড থেকে টাকা দিয়ে সেই টাকাকে সেই প্রকল্পকে কন্টিনিউ রাখা একটা রাজ্য সরকারের পক্ষে নিশ্চয়ই কষ্টকর ব্যাপার। আবার কেন্দ্রীয় প্রকল্প কষ্টকর হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা চালিয়ে গিয়েছেন এবং মানুষের হাতে টাকা পৌঁছেছেন, মানুষের প্রাপ্য টাকা মানুষকে দিয়েছেন। শুভেন্দু অধিকারী এই কাজটা করেছিলেন। এখন তার বিলম্বিত বোধোদয় হয়েছে যে না, এই কাজটা করা বোধহয় ঠিক হয়নি, কারণ পঞ্চায়েতের ফল এবং ব্যাক টু ব্যাক সমস্ত নির্বাচন, লোকসভা, বিধানসভা, সমস্ত নির্বাচনের, সমস্ত উপনির্বাচনের সমস্ত ফলে তিনি বুঝে গিয়েছেন যে পশ্চিমবাংলার সরকারকে টাইট দিতে গিয়ে তিনি আসলে পশ্চিমবাংলার মানুষকে, বাঙালিদেরকেই টাইট দিয়েছে, এটা তার মনে হয়েছে। মাঝখানে দেখবেন শুভেন্দু অধিকারী খুব সনাতনী হয়ে গেলেন, মাথায় গেরুয়া তিলক, গলায় গেরুয়া গামছা বা উত্তরীয় যাই বলুন, এই পরে তিনি মানে বললেন লুঙ্গি বাহিনী, মমতা বন্দ্যোপাধ্যায়কে বললে বেগম, খালা ইত্যাদি ইত্যাদি বললেন।
অনেক কথা তিনি মুসলিমদেরকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেন এবং তারপরে তারা এটাও বলছিলেন যে 30% মুসলিম 70% হিন্দুর ভোট তারাই পাবেন। কার্যত কি দেখা গেল, পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম নির্বিশেষে তৃণমূলকে ঢেলে ভোট দিল এবং বিজেপি যারা লোকসভায় 24টা আসন পাবে বলে দাবি করছিল তারা মাত্র 12টা আসনে থেমে গেল। বিগত লোকসভা নির্বাচনে তাদের 18টা সিট ছিল, সেটাও কমে 12টা হয়ে গেল। অর্থাৎ শুভেন্দুর যে স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেটা গেছে ভোতা হয়ে, এর মধ্যে কোনো ভুল নেই। তিনি যে স্ট্র্যাটেজি নিচ্ছেন না কেন সেটা ভোতা হয়ে যাচ্ছে বারবার। এই বারবার ভোতা হয়ে যাওয়া, যেমন সন্দেশখালীটাই ধরুন না, সন্দেশখালীতে তিনি যে স্ট্র্যাটেজি নিলেন যে তিনি বেশ কিছু মহিলাকে নির্যাতিতা বলে মুখ ঢেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাইট দিলেন, তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল টিআরপি কামালো, মোটা রোজগার হলো। কিন্তু দেখুন আমাদের মতন ছোট ছোট ইউটিউব চ্যানেল আমরা নিজেরাই গিয়েছিলাম সন্দেশখালী, সেখানে মুখ খোলা মহিলাদের ছবি দেখিয়েছি, তারা নির্ভয়ে ক্যামেরার সামনে বলছেন না এরকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। প্রতি রাতে একজন করে মহিলাকে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, এটা সর্বৈব মিথ্যে। তারপরে তো এলো স্টিং অপারেশনের ভিডিও আসতেই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই যে মানে চক্রান্ত, রাজনৈতিক লড়াইয়ে না গিয়ে রাজনৈতিক চক্রান্ত করে ক্ষমতা নেওয়া, বা টেলিভিশনের পর্দায় গরম গরম বক্তৃতা দিয়ে, আদালতের দরবারে হাজিরা দিয়ে রাজনৈতিক চক্রান্ত করে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় যে আসা যাবে না, এটা বিলক্ষণ শুভেন্দু অধিকারী বুঝে গেছে। তাই বিলম্বিত বোধোদয় হয়েছে তার। তিনি এখন রাজ্যের হয়ে সওয়াল করতে চান কেন্দ্রীয় সরকারকে। অথচ এই শুভেন্দুর মুখেই আমরা অনেক রকম কথা শুনেছি যে আমরা শুধুমাত্র এবার নিজেদের কথা ভাববো, যারা আমাদের ভোট দিয়েছে তাদের কথা ভাববো। নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, তাকে তিনি নস্যাৎ করে তিনি বলেছিলেন আর সবকা সাথ সবকা বিকাশ না, যারা আমাদের ভোট দেবে আমরা তাদের কাছেই থাকবো। ফলাফলটা কি হলো আপনারা দেখলেন। শুভেন্দুকে মানে যতটা পাওয়ারফুল করা সম্ভব কেন্দ্রীয় বিজেপি পাওয়ারফুল করে দিয়েছে। এর থেকে বেশি শক্তিশালী বিরোধী দলনেতা করা একটা কেন্দ্রের পক্ষে সম্ভব না। এই শুভেন্দুই বলতেন অমুক লোক অমুক দিন গ্রেফতার হবে, সেই লোক সেই দিন গ্রেফতার হয়ে যেত। মানে সিবিআই ইডি কি করবে সেটা শুভেন্দু আগেই জানতেন। অর্থাৎ তার কাছ থেকে কোনো ইনফরমেশন ছিল। সিবিআই চলে স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে, আর ইডি চলে অর্থ দপ্তরের নিয়ন্ত্রণে। অর্থাৎ তার কাছ থেকে সেরকম কোনো মেসেজ আসতো, সেরকম কোনো সূত্র মারফত খবর তিনি পেতেন। তাই তিনি যখন যাকে বলতেন দেখা যেত সেই সময়ের মধ্যে সেই লোক গ্রেফতার হয়ে যাচ্ছে। তারপর গ্রেফতার হয়ে 2 বছর 2.5 বছর 3 বছর জেল খাটার পর কোনো প্রমাণ পেশ করতে না পারার ফলে তারা বেকসুর খালাস তো হচ্ছেন না, জামিনে খালাস হয়ে যাচ্ছে। এই রকম অবস্থা। এইগুলো মানুষ ধরতে শুরু করেছে যে এই মাঝে মাঝেই দেখবেন শুভেন্দু অধিকারী তারিখ পে তারিখ দেয়। অমুক তারিখে একটা বিস্ফোরণ ঘটবে, তমুক তারিখের পর সরকার পড়ে যাবে, তমুক তারিখের পর ওই লোক গ্রেফতার হবে। শুভেন্দুর মুখে এখন আর এই তারিখ শুনবেন না, কারণ তার তারিখগুলো ফেল করছে, বারবার তার তারিখগুলো ফেল করছে। কেন এরকমটা হচ্ছে? শুভেন্দুর কি বিলম্বিত বোধোদয় হলো যে পশ্চিমবাংলার উন্নয়নের জন্য তিনি পশ্চিমবাংলার হয়ে সওয়াল করতে যাবেন দিল্লিতে? আমরা আসবো এই নিয়ে, তবে তার আগে মানে আপনাদেরকে অনুরোধ করি যে আমাদের আগামীকাল সকালের একটা অনুষ্ঠান আসছে, নেতাগিরির মার্কেটিং এবং প্যাকেজিং। মার্জনা করবেন, নেতাগিরির প্যাকেজিং এবং মার্কেটিং, এই শীর্ষক একটা অনুষ্ঠান আসছে। মজাদার অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ফিরে আসি ছোট্ট একটা বিরতির পর। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আজকে শুভেন্দুর বিলম্বিত বোধোদয় নাকি চালাকি, উত্তরটা আমি দিয়ে দিই। উত্তরটা হচ্ছে চালাকি। আর অতি চালাকের কি হয় আপনারা জানেন। শুভেন্দু ইদানিং খুব এখন বাঙালি ভক্ত হওয়া শুরু করেছে, কারণ বাঙালি বিরোধিতা করে, বাঙালি সংস্কৃতির বিরোধিতা করে, ওই গোমাতার পূজন, তারপরে আরো কি কি আছে না, রামনবমীর মিছিল, শস্ত্র মিছিল ইত্যাদি করে বাঙালির মন জয় করা যাবে না, এটা এবার শুভেন্দু বুঝেছে এবং তাকে এবার বাঙালি হতে হবে। যে বিজেপি কর্মীরা অর্থাৎ সিপিএম থেকে বা ফরওয়ার্ড ব্লক থেকে বা সিপিআই থেকে তারা বিজেপিতে এলো কেন? তারা শেল্টার খুঁজছিল। কারণ একটা সময় ছিল এই সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক মানে বাম নেতারা, তারা পাড়ায় পাড়ায় অত্যাচারের চূড়ান্ত সীমায় চলে গিয়েছিল, তাদের ঔদ্ধত্য ছিল আকাশ ছোঁয়া। এবার তারা মনে করলেন যে এবার মার খেতে হবে, তাহলে বাঁচাবে কে? বাঁচাবে বিজেপি। বিজেপি বাঁচাতে পারবে এই আশায় তারা বিজেপির ছত্রছায়ায় গেলেন। বিজেপির ছত্রছায়ায় যাওয়ার পর যখন তারা আক্রান্ত বা আক্রমণের শিকার হচ্ছে, বিজেপি নেতারা তাদের পাশে দাঁড়ালেন না। এবং আমি এরকম বহু বিজেপি কর্মীর সাথে কথা বলে শুনেছি যে নেতারা একবার সমস্যাটা শোনেন ফোন করলে, যে দাদা আমি এই সমস্যায় পড়েছি, আমি এই আক্রমণের শিকার হয়েছি। নেতারা একবার শোনেন, দ্বিতীয়বার আর ফোন তোলেন না, অর্থাৎ কর্মীদের পাশে দাঁড়াতে পারলেন না। আপনারা দেখেছেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে থাকার কথা, 2011 সালের আগের মমতা ব্যানার্জিকে চিন্তা করুন। যেখানেই পশ্চিমবাংলার মাঠে ঘাটে ময়দানে যেখানে মানুষ আক্রান্ত হচ্ছে, মমতা ব্যানার্জি ছুটে যাচ্ছে। কোথাও আগুন লাগছে, মমতা ব্যানার্জি ছুটে যাচ্ছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি পৌঁছে যাচ্ছে। এই যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এই মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হলেন শুভেন্দুর পুরো টিমটাই ব্যর্থ হলো। দিলীপ ঘোষও ব্যর্থ হয়েছেন এ ব্যাপারে। যতটা তিনি সাফল্য পেয়েছেন ততটা হচ্ছে ওই বামেদের থেকে আসা, হিড়িকে আসা কিছু ছোট বা মাঝারি মাপের নেতাদের দৌলত। তারা হুড়ুর করে বিজেপিতে ঢুকেছিলেন। কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দুর সমস্যাটা হলো কোথায়? তারা কঠিন পরিস্থিতিতে পড়লেন। কারণ দিলীপ ঘোষের সময় যে নেতারা বা যে কর্মীরা বিজেপিতে এসেছিল দলে দলে, তারা বিজেপির কাছ থেকে সেরকম শেল্টার পেল না, আশ্রয় পেল না, সমর্থন পেল না। যে লোভে এসেছিল সেই লোভ পূরণ হলো না। প্রচুর টাকা উঠছে, তারা ভেবেছিলেন এই সুযোগে বেশ কিছু টাকা পয়সা, সেটা হলো না যখন, তখন তারা বিফল মনোরথ হয়ে কিছু লোক ঘরে বসে গেলেন, কিছু লোক আবার তৃণমূলে ঢুকলেন, আবার কিছু লোক মানে বামপন্থীদের দলেই ফিরে গেলেন। এটা হলো ফলে যেটা হলো, শুভেন্দু সুকান্তরা যেটা পেলেন সেটা কিন্তু একটা কঠিন সংগঠন করার জায়গা। এই কঠিন সংগঠন করার জায়গা থেকে তারা যে স্ট্র্যাটেজি নিলেন, তারা মানুষের কাছে গেলেন না, কর্মীদের পাশে গেলেন না, তারা গেলেন কোথায়? ছুটলেন আদালতে আর ছুটলেন টেলিভিশনের পর্দায়। ফলে যা হওয়ার তাই হলো। এই মানে ঘটনাটা আমাদের চ্যানেলে আমরা অনেকবার বলেছি যে ব্যর্থ কেন বিজেপি। হয়তো শুভেন্দুর নজরে পড়েছে, মানে বিজেপি নেতা হতে গিয়ে তিনি হিন্দু নেতা হয়ে গেলেন। ইদানিং আবার দেখছি বাংলাদেশ নিয়ে খুব হইচই করছেন। বাংলাদেশ নিয়ে তাঁর হইচই করার পেছনে কারণটা কি আমাদের বোধগম্য হচ্ছে না। কারণ এটা একটা অন্য দেশের ব্যাপার। সেই দেশের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের দেশের সরকার নেবে। শুভেন্দুর এই হম্বিতম্বি ভিসা বন্ধ করে দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এইসব ফাঁকা আওয়াজ দিয়ে তিনি কিন্তু বাজার গরম করতে পারছেন না। শুভেন্দুর এই আওয়াজে বাজার গরম হচ্ছে না। বাংলাদেশের লোককে ভিসা দেওয়া হবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। তিনি একজন রাজ্যের বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীও নন, তিনি এই কথা বলতে পারেন? বলা সম্ভব? এগুলো বাজার গরম করার কথা। শুভেন্দুর বাজার গরম করার কথা অভ্যেস, মানে যে অভ্যেস, এটা অনেক পুরনো অভ্যেস। তিনি যখন তৃণমূলে ছিলেন তখনও বাজার গরম করা অনেক হম্বিতম্বি করতেন। এখন তো আরো করতে শুরু করেছেন, কারণ নিয়ন্ত্রণ নেই, কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ তার উপরে প্রায় নেই। তিনি যা খুশি করছেন, যাকে যেখানে খুশি টিকিট দিচ্ছেন। দিলীপ ঘোষের মতন নেতাকে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুর বর্ধমানে দিলেন, সেখানে দিলীপ ঘোষ হারলেন, আবার মেদিনীপুরটাও হারলো। এস আলুওয়ালিয়াকে বর্ধমান দুর্গাপুর থেকে তিনি আসানসোল দিলেন, আসানসোলও হারলো, দুর্গাপুরও হারলো। তো এইরকম ব্যর্থ রণনীতি যার, সেরকম একটা লোককে দীর্ঘদিন দিনের পর দিন কিভাবে কেন্দ্রীয় বিজেপি স্পেয়ার করছে, বরদাস্ত করছে, সেটা আমাদের অজানা, আমরা সেটা বলতে পারবো না। কিন্তু এটা ঠিক যে শুভেন্দুর কোনো সিদ্ধান্তই সঠিক জায়গায় আঘাত করছে না, বা শুভেন্দু সঠিক জায়গায় আঘাত করার মতন কোনো আন্দোলন করছেন না। এর পেছনে কি কোনো দাদা দিদির সেটিং আছে? কারণ ইদানিং আমরা একটা খবর পেলাম, প্রায় 1000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার
দিয়েছে রাজ্য সরকারকে, আটকে রেখেছিল দীর্ঘ 2-3 বছর ধরে, সেই টাকার একটা অংশ তারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিয়েছে। এইবার রাজ্য সরকার তার নিজের ভাগের টাকাটা মিলিয়ে কাজটা করবে। মার্জনা করবেন, এটা আবাস যোজনা, এটা বোধহয় গ্রামীণ সড়ক যোজনার টাকা। গ্রামীণ সড়ক যোজনার টাকা 60% সরকার দেয়, মানে কেন্দ্রীয় সরকার দেয়, আর 40% রাজ্য সরকার দেয়। শুভেন্দুর কথা হচ্ছে এই 60% টাকা ব্যাংকে রেখে তার সুদের টাকায় পশ্চিমবঙ্গ সরকার মেলা খেলা ইত্যাদি ইত্যাদি করে। যদি এটা করে থাকেন, যদি কেন্দ্রীয় সরকারের টাকা সুদের টাকা যদি রাজ্য সরকার এভাবে ব্যবহার করে থাকেন, সেটা রাজ্য সরকার নিশ্চয়ই তার জবাব দেবে। কিন্তু এই রকমটা করা যায় না আইনত, কারণ যে খাতের টাকা সে খাতেই খরচা করতে হয় আমরা জানি। যদি করে তাহলে সিএজি রিপোর্টে ধরা পড়বে, পশ্চিমবঙ্গ সরকার অভিযুক্ত হবে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এটা তো ঘটনা যে মানে হঠাৎ করে পশ্চিমবঙ্গ দরদি হয়ে উঠলেন শুভেন্দু। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ কিন্তু একদম একটা, সেটা হচ্ছে বাঙালির মন জয় করা। বাঙালির মন জয় করতে বিজেপি ব্যর্থ হয়েছে। দেখুন, বিজেপি যেভাবে শুরুটা করেছিল, বিজেপির শুরুটা কিন্তু অত্যন্ত তড়িৎ গতিতে হয়েছিল, মানে তার উত্থানটা হয়েছিল ঝড়ের বেগে। আমার বেশ মনে আছে উত্তরপ্রদেশের একজন নেতা সিদ্ধার্থ সিং বোধহয় সম্ভবত, তিনি এখানে এসে অনেক বড় বড় গরম গরম বক্তৃতা করতেন। তারপরে আরো কয়েকজন নেতা, মধ্যপ্রদেশের একজন নেতা, তিনি এখানে এসে বাজার গরম করতেন, হোটেল গরম করতেন। অনেকভাবেই তারা এইভাবে ফুর্তি টুর্তি পশ্চিমবাংলায় করে গেছেন। আমি সেই সব নোংরামির মধ্যে ঢুকতে চাই না, তবে এটাও ঠিক তারা বাজার গরম করেছিলেন বলেই বিজেপির উত্থান হয়েছিল, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ বামপন্থীরা ভেবেছিল যে বামপন্থা পশ্চিমবাংলায় শেষ হয়ে গিয়েছে, তারা বিজেপির প্রতি তাদের আনুগত্য দেখাতে শুরু করেছিল। মূলত 22.5% ভোট বিজেপিতে চলে গিয়েছিল বামপন্থীদের ভোট থেকে। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এইসব দলের থেকে প্রায় 22.5% ভোট চলে গিয়েছিল বিজেপিতে। কারণ এই ভোট চলে যাওয়ার পেছনে কারণ একটাই, কারণ তারা ভেবেছিলেন কেন্দ্রে যেহেতু বিজেপি আছে, তাই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি সরকারকে ঠিকঠাক টাইট দিতে গেলে বিজেপি পারবে। কিন্তু কার্যত দেখা গেল এখানকার নেতাদের চরম ব্যর্থতা। শুভেন্দু বলুন, দিলীপ ঘোষ বলুন, প্রত্যেক নেতাই এই জায়গাটা ধরতে ব্যর্থ হওয়ার ফলে কি হলো, বিজেপিতে যে ভোটটা এসেছিল তারা বিফল মনোরথ হয়ে ধীরে ধীরে চুপচাপ সরে যেতে শুরু করলেন, কেউ বসে যেতে শুরু করলেন। ফলে বিজেপি ভোট শতাংশ কমতে থাকলো। বামেদের সামান্য ভোট শতাংশ বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু বামেরা আন্দোলন বিমুখ হয়ে গেল। তারা এমন কিছু আন্দোলন করলো যা মানে লোক সমাজে সেভাবে গৃহীতই হলো না, শহর কেন্দ্রিক আন্দোলন হয়ে গেল। যেমন আরজি কর, যেমন ধরুন শিক্ষক নিয়োগ ইত্যাদি ইত্যাদি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আন্দোলন করতে গিয়ে দেখা গেল কি, যে তাঁদেরই একজন নেতা, তিনি আবার উকিল, তিনি মানে গাছেরও খাচ্ছেন তলারও পুড়োচ্ছেন। শিক্ষকদের নিয়ে আন্দোলনটা বা শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে আন্দোলনটা এখানে গেল ভেস্তে। আর আরজি কর নিয়ে তো বলার কিছু নেই, কারণ আরজি কর পুরো আন্দোলনটাই একটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। আমাদের চ্যানেলে আমরা নিয়মিত দেখাচ্ছি, আমরা আজ বিকেল 5টাতেও দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে এই আরজি কর কাণ্ড নিয়ে মিথ্যে একটা বিষয় নিয়ে একটা বিরাট করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হলো সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়ার সাহায্যে। সে আলাদা কথা। কিন্তু শুভেন্দুরা ব্যর্থ কেন হলেন? ব্যর্থ হওয়ার পেছনে শুভেন্দুদের অনেকগুলো কারণ আছে। আমরা আমাদের চ্যানেলে এই বিজেপির ব্যর্থতা নিয়ে বহুবার বলেছি, কেন বিজেপি ব্যর্থ, কেন বিজেপি বাংলায় সফল হচ্ছে না। প্রথম কারণ তো হচ্ছে তাদের গৌবলীয় সংস্কৃতি। এই যে ধরুন গরুর পুজো বা রামনবমীতে শস্ত্র মিছিল, এইগুলো বাংলায় ছিল না কখনো, কিন্তু তারা এইগুলো জোর করে আমদানির চেষ্টা করলো। এটা তো হলো এক। আর দ্বিতীয় হলো, তাদের যে নেতারাই আসেন তারা হিন্দিতে বক্তৃতা করেন, বাংলার মানুষ অর্ধেক বোঝেন অর্ধেক বোঝেন না। মানুষের কাছে তারা পৌঁছতে পারলেন না। কারা পৌঁছতে পারতেন? এই শুভেন্দুরা, এই দিলীপ ঘোষ, এই সুকান্ত বাবুরা, এরা পৌঁছতে পারতেন, কিন্তু এরাও মানুষের কাছে পৌঁছলেন না। এরা পৌঁছলেন আদালতে, আর এরা পৌঁছলেন টেলিভিশনের পর্দায়। তারা ভাবলেন টেলিভিশনে বললেই বোধহয় সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে, ইউটিউব চ্যানেলে বললেই বোধহয় সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। বাস্তব তো তাই নয়। দেশের মানুষ এখন টেলিভিশনে খবরের চ্যানেল দেখা প্রায় বন্ধই করে দিয়েছে। বেশ কিছু ইউটিউব চ্যানেল আমাদের মতন আছি যারা, তাদেরকে অনেক মানুষ দেখেন, কিন্তু তাদের মধ্যেও একটা পোলারাইজেশন আছে। এই গেরুয়াপন্থী, এ লালপন্থী ও সবুজপন্থী, এরকম পন্থী আছে। তো গেরুয়াপন্থী চ্যানেলগুলোতে
অন্যপন্থীরা তাকাবেন না, এটাই স্বাভাবিক। ফলে বক্তব্যটা তাদের মানে নিজস্ব গণ্ডির মধ্যেই রয়ে গেল, আপামর মানুষের কাছে পৌঁছলো না। ফলে এই মানুষের কাছে না পৌঁছনো, এইটা শুভেন্দুদের একটা বড় ভুল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি এখন বলছেন যে না, বাংলার আমি উন্নয়ন চাই। বেশ, তো আপনি বাংলার উন্নয়ন চাই বলছেন, চলে যান বাংলার যারা জনপ্রতিনিধি আছেন বা তৃণমূলের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে একটা টিম করুন। তারা আপনারা কয়েকজন আর তৃণমূলের কয়েকজন যান প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে, যান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেখা করতে, গিয়ে বলুন আগে বাংলার নামটা পশ্চিমবঙ্গ থেকে বাংলা বা বঙ্গ করতে হবে। এটা বলুন। এটা করতে তো কেন্দ্রীয় সরকারের কোনো অর্থ খরচা হবে না। শুধু এটা বলুন যে পশ্চিমবঙ্গের নামটা বদলে দিয়ে এবার বাংলা করুন, কারণ পূর্ববঙ্গ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই আর পশ্চিমবঙ্গের দরকার নেই। এটা বলুন। বলুন যে পশ্চিমবাংলার সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মগুলো কিন্তু করতে হবে বাংলাতে। বলুন এটা, এর জন্য বিশেষ অর্থ খরচা করতে হয় না। আচ্ছা, এটা বলুন পশ্চিমবাংলায় যে আবাস যোজনার টাকা আছে বাকি, সেই টাকাটা ছেড়ে দিন, জিএসটির টাকাটা ছেড়ে দিন, এসব বলুন। যদি আপনার এইরকম প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আপনারা দুই দল তৃণমূল এবং বিজেপি মিলে যেতে পারেন, সঙ্গে অবশ্যই আইএসএফ এর একজন আছেন প্রতিনিধি, তাকেও নেওয়া উচিত। 3 দল মিলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলুন। যদি এসব না পারেন, চলে যান আদানি আম্বানিদের কাছে, আপনাদের খুব ঘনিষ্ঠ লোক, তাকে বলুন সব জায়গা ছেড়ে পশ্চিমবাংলায় এসে ব্যবসা করুন। পশ্চিমবাংলায় ল্যান্ড ব্যাংক রেডি আছে, সেখানে জল, ইলেকট্রিসিটি, সহজে লেবার এবং সহজে লেবার শুধু না, দক্ষ শ্রমিক এখানে রেডি আছে। আসুন পশ্চিমবাংলায় ব্যবসা করুন। কেন অন্য জায়গায় ইনভেস্ট করছেন? কেন গুড়গাঁও, নয়ডা, মহারাষ্ট্র, তামিলনাড়ু ছেড়ে বেরোতে পারছেন না? আসুন না, কলকাতায় আসুন না, আমরা আপনাকে জমি দেব, আমরা আপনাকে জল দেব, সস্তায় দক্ষ শ্রমিক দেব। বলুন। শুভেন্দু এটা করবেন না। শুভেন্দু এটা করবেন না। তিনি যেটা করবেন সেটা হচ্ছে ওই গ্যালারি শো। গ্যালারি শো মানে এই টেলিভিশন ক্যামেরার সামনে বলবেন আমি পশ্চিমবাংলার উন্নয়নের জন্য সব রকম সবকিছু করতে সহযোগিতা করতে রাজি, কাজটা আসলে কিছু করবেন না। এই চালাকিটাও কিন্তু এবার বাংলার মানুষ ধরে ফেলেছে। এবার কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে, বাংলার মানুষ বুঝে নিতে চাইছে শুভেন্দু যে কথা ক্যামেরার সামনে বলছেন সেই কথার বাস্তবায়ন কতটা হচ্ছে। আমরা নজর রাখবো শুভেন্দুর কথার এই বাস্তবায়নের দিকে। আমরা নজর রাখবো শুভেন্দু প্রধানমন্ত্রী বা আমাদের অর্থমন্ত্রী এদের কাছে গিয়ে দরবার করেন কিনা যে পশ্চিমবাংলার প্রাপ্যগুলো মিটিয়ে দিন। এবার আমরা নজরে রাখবো যে সেই শিল্প সম্মেলনে আসা শিল্পপতিদের কাছে গিয়ে শুভেন্দু ব্যক্তিগতভাবে অনুরোধ করুন যে পশ্চিমবাংলায় শিল্প গড়ুন। আমরা দেখতে চাই সে ছবিও ক্যামেরায় উঠুক, সে ছবিও রাজ্যের মানুষের কাছে পৌঁছুক। আমরা দেখলে তবেই কিন্তু শুভেন্দুর প্রতি কিছুটা হলেও আস্থা ফিরতে শুরু করবে বলে আমরা মনে করি। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল সকাল 9টায় এক বিশেষ অনুষ্ঠান নেতাগিরির প্যাকেজিং এবং মার্কেটিং নিয়ে। নমস্কার।